নমস্কার, ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই। প্রিয় দর্শক, আজ নভেম্বরের 12 তারিখ মঙ্গলবার, সাল 2024। আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। এই অসময়ে বৃষ্টির কোথাও কোনো আশঙ্কা রয়েছে কিনা, বা সেই সাথে আগামী কয়েকটা দিনের মধ্যে কোথায় কেমন ঠান্ডা পড়ার মতো পরিস্থিতি রয়েছে সেই ব্যাপারেও জানাবো। শীত কবে নাগাদ শুরু হতে পারে সেই ব্যাপারেও কিছুটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব। সেই সাথে বঙ্গোপসাগরে নভেম্বরের শেষের দিকে কিন্তু আবারও ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ঘূর্ণিঝড়টি তৈরি হয় তার নাম রাখা হবে ফেঞ্চাল। সেইটার ব্যাপারেও সম্ভাব্য প্রেডিকশন কি রয়েছে সেটার ব্যাপারে আপনাদেরকে কিছুটা ক্লিয়ার করার চেষ্টা করব। এই মুহূর্তে আজকে মঙ্গলবার সকালের দিকে আমরা সর্বশেষ পরিস্থিতির কথা যদি বলি, তাহলে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে উপকূলবর্তী ওড়িশা, সেই সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, সেই সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা এবং লাগোয়া বরিশাল ডিভিশনে কিছু জায়গা, এই এলাকাগুলোতে আকাশ কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। কোথাও কোথাও আবার বেশ খানিকটা ঘন মেঘের আবরণও কিন্তু চোখে পড়ছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে একটা ওয়েদার সিস্টেম অবস্থান করছে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমাঞ্চলে, অর্থাৎ ভারতের যে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই রয়েছে, চেন্নাই উপকূলের খুব কাছেই কিন্তু এখানে এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ওয়েদার সিস্টেমটার সাথে একটা অক্ষরেখার মতো পরিস্থিতি উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই ওয়েদার সিস্টেমটা ধীরে ধীরে ক্রমশ পূর্ব থেকে পশ্চিমের দিকে, অর্থাৎ দক্ষিণ ভারতের উপকূলের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। তাই মেঘের যে প্রেশার সেটা কিন্তু দক্ষিণ ভারতের দিকে লাগাতার বাড়ছে, এবং এই মুহূর্তে উপকূলবর্তী তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। সেই সাথে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং মধ্য পশ্চিমাঞ্চলেও কিন্তু এই মুহূর্তে মাঝারি থেকে ভারী বৃষ্টি নজরে আসছে। প্রিয় দর্শক, এই হলো বিগত 24 ঘন্টার তাপমাত্রার পরিসংখ্যান, যেখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার দিকে আমরা নজর রাখবো। গত 24 ঘন্টায় আমরা সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখি, অর্থাৎ গতকাল 11ই নভেম্বর দুপুরের যে তাপমাত্রা, যেটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রেকর্ড হয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গতকাল 11ই নভেম্বর দুপুরে আসানসোলের তাপমাত্রা ছিল 30.9 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস মতো। অশোকনগরে ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস, মুর্শিদাবাদের বহরমপুরে ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়াতে ছিল 30.2, বিষ্ণুপুর 30.2, বর্ধমান সদর শহরে সামান্য কিছুটা তাপমাত্রা কমতে দেখা গেছে। সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস ছিল এখানে তাপমাত্রা। সেই সাথে কোচবিহারে ছিল উত্তরবঙ্গের 31.7 ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং ছিল 19.2 ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবার ছিল 30.9 ডিগ্রি সেলসিয়াস, দীঘা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়ি ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং ছিল পাহাড়ি জেলা, সেখানে ছিল 22 ডিগ্রি সেলসিয়াস, কলকাতার আলিপুরে ছিল 30.5 ডিগ্রি সেলসিয়াস, দমদমে ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, কলকাতার হাওড়া ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস, সল্ট লেক ছিল 32.3 ডিগ্রি সেলসিয়াস, নদিয়া কৃষ্ণনগর ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, মালদাতে গতকাল ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস, সেই সাথে পুরুলিয়াতে ছিল গতকাল 29.3 ডিগ্রি সেলসিয়াস, শান্তিনিকেতন বোলপুরে 30.9 ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা, উত্তরবঙ্গের শিলিগুড়িতে ছিল 33.1 ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন ছিল 30.3 ডিগ্রি সেলসিয়াস, সুন্দরবনে ছিল 29 ডিগ্রি সেলসিয়াস। তবে এক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু এই সর্বোচ্চ তাপমাত্রার সাথে তাল মিলিয়ে কিন্তু ছিল না আজকে ভোরে, অর্থাৎ আজ 12ই নভেম্বর মঙ্গলবার ভোরে বা সকালে শ্রীনিকেতনে অনেকটা তাপমাত্রা কমতে দেখা গেছে। 17.4 ডিগ্রি সেলসিয়াস ছিল আজকে ভোরের তাপমাত্রা, অর্থাৎ মিনিমাম টেম্পারেচার। সেই সাথে মালদাতে ছিল 22.7 ডিগ্রি সেলসিয়াস, 23.6 ডিগ্রি সেলসিয়াস ছিল কলকাতার সল্ট লেকে, 22.8 ডিগ্রি সেলসিয়াস ছিল কলকাতার দমদমে, 22.8 ডিগ্রি সেলসিয়াস ছিল কলকাতার আলিপুরে, কালিম্পংয়ে ছিল 15 ডিগ্রি সেলসিয়াস, 19.3 ডিগ্রি সেলসিয়াস ছিল উত্তরবঙ্গের জলপাইগুড়িতে। সেই সাথে 21.8 ডিগ্রি সেলসিয়াস ছিল দীঘাতে, ডায়মন্ড হারবার ছিল 23 ডিগ্রি সেলসিয়াস মতো। দার্জিলিংয়ে কিন্তু আরও বেশ খানিকটা তাপমাত্রা নামতে দেখা গেছে। অবশেষে এক অঙ্কের ঘরে কিন্তু দার্জিলিংয়ের তাপমাত্রা চলে এসেছে, যেখানে তাপমাত্রা ছিল 9.2 ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে ছিল 18.1 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমান সদর শহরে ছিল 21 ডিগ্রি সেলসিয়াস, সেই সাথে বাঁকুড়াতে ছিল 20.9 ডিগ্রি সেলসিয়াস, মুর্শিদাবাদের বহরমপুরে ছিল 21.8 ডিগ্রি সেলসিয়াস, সেই সাথে আসানসোলে ছিল 20.4 ডিগ্রি সেলসিয়াস।
প্রিয় দর্শক, এই মুহূর্তে দক্ষিণ চীন সাগরে একটা শক্তিশালী ঘূর্ণিঝড় অবস্থান করছে, যেটা ফিলিপিন্সের উত্তরাঞ্চল হয়ে ক্রমশ এটা পূর্ব থেকে পশ্চিমের দিকে এগোচ্ছে। তবে এটা কিন্তু চীনের হাইনান দ্বীপ এবং সংলগ্ন হংকং এই এলাকার দিকে এগোনোর সাথে সাথে কিন্তু এটা দুর্বল হতে থাকার সম্ভাবনা রয়েছে। আরও একটা ঘূর্ণিঝড়, সেটা ফিলিপিন্সের উত্তরাঞ্চল হয়ে লাগাতার পূর্ব থেকে পশ্চিমের দিকে গিয়ে ভিয়েতনামের মধ্যাঞ্চল এবং সংলগ্ন এলাকাতে আঘাত করার পর সেটা কিন্তু ধীরে ধীরে দুর্বল হচ্ছে। এখনো পর্যন্ত আপার ট্রপোস্ফিয়ারিক লেভেলে এখানে কিন্তু ট্র্যাক এইভাবে রিকার্ভ করে যাচ্ছে, অর্থাৎ কোনো ঘূর্ণিঝড় কিন্তু সরাসরি এই মুহূর্তে দক্ষিণ চীন সাগর অথবা থাইল্যান্ড উপসাগরের দিক থেকে বঙ্গোপসাগর অথবা আন্দামান সাগরের দিকে আসার সেরকম কিন্তু সম্ভাবনা নজরে আসছে না। এই পরিস্থিতি পরিবর্তন নভেম্বরের 20 তারিখের পর থেকে হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, অর্থাৎ সেই সময় পশ্চিম প্রশান্ত মহাসাগরের সাথে সাথে দক্ষিণ চীন সাগর অ্যাক্টিভ থাকলে সেদিক থেকে কিন্তু ওয়েদার সিস্টেমের অবশিষ্টাংশগুলো থাইল্যান্ড এবং সংলগ্ন এলাকা পেরিয়ে কিন্তু সেগুলো আন্দামান সাগর এবং সংলগ্ন বঙ্গোপসাগরের দিকে এসে হাজির হওয়ার সম্ভাবনা থাকবে। এই মুহূর্তে সর্বশেষ যে বায়ুপ্রবাহের পরিস্থিতি রয়েছে সেখানে কিন্তু শ্রীলঙ্কা এবং সংলগ্ন তামিলনাড়ু উপকূলে ওয়েদার সিস্টেমটি নজরে আসছে এবং এই কারণে কিন্তু এখানে অ্যান্টি ক্লকওয়াইজ হাওয়া রোটেট করছে এবং এই এলাকাগুলোতে কিন্তু ময়েশ্চার সাপোর্ট লাগাতার বাড়ছে। আর এরই সাথে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বায়ুপ্রবাহতে বিভিন্ন রকমের মেজাজ নজরে আসছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে উত্তর আরব সাগর এবং সংলগ্ন দক্ষিণ পাকিস্তান এই এলাকার উপরে একটা অ্যান্টিসাইক্লোন অবস্থান করছে, যেটা অ্যান্টি ক্লকওয়াইজ হাওয়াকে রোটেট করার চেষ্টা করছে। অন্যদিকে এই মুহূর্তে রাজস্থানের থর মরুভূমি এবং সংলগ্ন এলাকার উপরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, সেই সাথে বেশ খানিকটা ইনস্টেবিলিটি কিন্তু মধ্যাঞ্চল ভারতের এবং তার পার্শ্ববর্তী এলাকার উপরে অবস্থান করছে। অর্থাৎ বাতাসের যে একমুখী প্রবাহ সেটা এখনো পর্যন্ত কিন্তু নজরে আসছে না, তবে সম্ভাবনা রয়েছে যে দুপুরের দিক থেকে কিন্তু এই এলাকাগুলোতে উত্তর পশ্চিমের শুকনো হাওয়া চলা শুরু হবে। এদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে এবং সেই সাথে বাংলাদেশ, ত্রিপুরা এবং পার্শ্ববর্তী এলাকার উপরে কিন্তু উত্তরে হাওয়া নামতে দেখা যাচ্ছে। এই হাওয়ার উৎসস্থল কিন্তু অরুণাচল এবং সংলগ্ন বাংলাদেশের উত্তরাঞ্চল, উত্তরবঙ্গ এই এলাকার দিক থেকে কিন্তু হাওয়া নামছে। তবে এই পরিস্থিতিতে কিন্তু পরিবর্তন আসার জোরালো সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটা দিন পর থেকে। এই মুহূর্তে এই পাকিস্তানের মধ্যাঞ্চল এবং লাগোয়া আশেপাশে এলাকার উপরে যে ঘূর্ণাবর্ত রয়েছে, এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু পূর্ব ভারতের দিকে উত্তরে হাওয়া নেমে আসার সেভাবে সুযোগ পাচ্ছে না। যদিও এর আগে পশ্চিমী ঝঞ্ঝার কারণে পাহাড়ে তুষারপাত হয়েছে, সেই পশ্চিমী ঝঞ্ঝাটি এই মুহূর্তে চীনের ভিতরের দিকে সরে যাচ্ছে। আমরা যদি সর্বশেষ উপগ্রহ চিত্রে দেখি তাহলে বিষয়টি আরও পরিষ্কার হবে। সেক্ষেত্রে নজরে আসছে যে চীনের ভিতরের দিকে কিন্তু মেঘের যথেষ্ট ঘনঘটা রয়েছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা চীনের পূর্ব দিকে সরে যাচ্ছে, সেই সাথে জম্মু কাশ্মীর, লাদাখের দিকে কিন্তু আবার নতুন করে মেঘের আনাগোনা চোখে পড়ছে। উত্তর পাকিস্তান, উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন এলাকার উপরে কিন্তু এখনো পর্যন্ত যথেষ্ট ঘন কুয়াশার দাপট কিন্তু নজরে আসছে। এই মুহূর্তে আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ভারতের উত্তর পশ্চিমাঞ্চল এবং সংলগ্ন এলাকার দিকে এগোচ্ছে, যেটা কিনা তাজিকিস্তান, সেই সাথে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান এবং সংলগ্ন এলাকার দিকে রয়েছে। অর্থাৎ এই যে সাদা রঙের যে পরিস্থিতিটা আপনারা এখানে দেখছেন, এটা কিন্তু মেঘ এবং এটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে তৈরি হয়েছে। এটা লাগাতার ধীরে ধীরে পশ্চিম থেকে পূর্ব দিকে এগিয়ে চলেছে এবং এর ফলে আগামী 3-4 দিনের মধ্যে কিন্তু ভারতের জম্মু কাশ্মীর, লাদাখের বিভিন্ন এলাকাতে গিলগিট, বাল্টিস্তান, মুজাফরাবাদ, লে, লাদাখ এবং অনন্তনাগ এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে। একটু নিচু এলাকাগুলো অর্থাৎ উত্তর পাকিস্তান এবং ভারতের পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরের যে নিচের এলাকাগুলো রয়েছে, অপেক্ষাকৃত নিচু এলাকা, সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। এই ওয়েদার সিস্টেমটা কিন্তু এই এলাকাগুলো অর্থাৎ জম্মু কাশ্মীর, লাদাখ, সেই সাথে পাঞ্জাব, উত্তর পাকিস্তান, হিমাচল, নেপাল এবং উত্তরাখণ্ডের কিছু কিছু এলাকা, এই এলাকাগুলোতে মোটামুটি নভেম্বরের 16 তারিখ পর্যন্ত তার দাপট দেখাতে পারে। তারপর কিন্তু এটা আবার ধীরে ধীরে চীনের ভিতরের দিকে বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে বয়ে যাওয়ার সময় কিন্তু এটা নেপালের কিছু কিছু এলাকার সাথে সাথে ভারতের সিকিমের কিছু কিছু জায়গা, ভুটানের কিছু জায়গা, অরুণাচলে একেবারে উত্তরাঞ্চল এই এলাকাগুলোতে কিন্তু যাওয়ার সময় খানিকটা হলেও তুষারপাত দিয়ে যেতে পারে, তবে তার পরিমাণ কিন্তু অত্যন্ত কম থাকার সম্ভাবনা। তবে এই যে পশ্চিমী ঝঞ্ঝাটি আসছে এবং এটার কারণে 16 নভেম্বর পর্যন্ত পাহাড়ের বিভিন্ন এলাকাতে তুষারপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে এবং সেই সাথে শীতের পথে ভিলেন হয়ে দাঁড়ানো ঘূর্ণাবর্ত, যেটা কিনা 15 নভেম্বর থেকে একেবারে উধাও হয়ে যাওয়ার সম্ভাবনা। তো এই সমস্ত পরিস্থিতি কেটে যাওয়ার পর অর্থাৎ ঘূর্ণাবর্ত দুর্বল হয়ে যাওয়ার পর, পাহাড়ের উপরে প্রবল তুষারপাত দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার পর অবশেষে কিন্তু পাহাড়ের দিক থেকে
ঠান্ডা হাওয়া নামা শুরু হবে এবং সেই সময় থেকেই কিন্তু পূর্ব ভারতের দিকে সেই সাথে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা এখানে কিন্তু শীতের আগমন হয়ে যাবে বলেই ধারণা করছি। সেক্ষেত্রে নভেম্বরের 15 বা 16 তারিখ থেকে কিন্তু ভারতের রাজধানী দিল্লির সাথে সাথে পাঞ্জাব, হরিয়ানা, সেই সাথে উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকা, বিহার, মধ্যপ্রদেশ এবং পার্শ্ববর্তী আরো বেশ কিছু এলাকাতে কিন্তু তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নেমে যাবে। এখন শুধুমাত্র পূর্ব ভারতেই যে সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দুপুরে তাপমাত্রা যে বেশি রয়েছে তা নয়, উত্তর ভারত থেকে শুরু করে পশ্চিম ভারতের বিভিন্ন এলাকাতে কিন্তু তাপমাত্রা এখন যথেষ্ট বেশি রয়েছে। গুজরাটের রাজকোটে গতকাল 37.8 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস মতো দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে রেকর্ড হয়েছে। তো এই পরিস্থিতির পরিবর্তন কিন্তু নভেম্বরের 15 বা 16 তারিখ থেকে অতি অবশ্যই হবে উত্তর ভারত, পশ্চিম ভারত সর্বত্রই, সেই সাথে এর ছোঁয়া লাগবে পূর্ব ভারতের দিকেও। ফলে আগামী 2-3 দিনে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, সেই সাথে বিহার থেকে শুরু করে ঝাড়খণ্ড এবং ওড়িশাতে তাপমাত্রাতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা কম। তবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বড়সড় প্রভাব আগামী 2-3 দিনের মধ্যে না পড়লেও আশা করছি যে ঝাড়খণ্ডের কিছু কিছু এলাকাতে আইসোলেটেড পকেটে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কিন্তু নামবে। আর অন্যদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে যেরকম তাপমাত্রার পরিসংখ্যান বিগত 24 ঘন্টা দেখালাম, সেই পরিসংখ্যানের মতোই তাপমাত্রা কিন্তু আগামী আরও 2 থেকে 3 দিন চলার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সেই সাথে বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরা এবং পার্শ্ববর্তী এলাকাতে। অন্যদিকে ঝাড়খণ্ডে আগামী 2-3 দিনে খানিকটা হলেও তাপমাত্রা নামবে, বিহারে কোথাও কোথাও তাপমাত্রা নামতে পারে। এরপর অবশেষে 72 ঘন্টা পর অর্থাৎ আজকে 12, আগামীকাল 13 এবং তার পরবর্তীতে 14 নভেম্বরের পর থেকে 15 নভেম্বর থেকে কিন্তু কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বত্র, উত্তরবঙ্গের সর্বত্র এখানে কিন্তু মোটামুটি 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস করে কিন্তু তাপমাত্রার পতন শুরু হবে। অর্থাৎ যে শীতের ছোঁয়া হালকা লাগছে রাতের দিকে, সেটা কিন্তু আরও একটু জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ থেকে শুরু করে ঝাড়খণ্ডে কিন্তু সেই সময় আরও তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা, সেই সাথে বিহার, ওড়িশাতেও কিন্তু আরও তাপমাত্রা নামবে। বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরা, আসাম, মেঘালয় সর্বত্রই কিন্তু তাপমাত্রা নামবে। ফলে নভেম্বরের 15 বা 16 তারিখ থেকে কিন্তু আশা করছি যে কলকাতার তাপমাত্রা মোটামুটি 15 থেকে 17-18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে আসতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু মোটামুটি নভেম্বরের 18 বা 19 তারিখ হতে হতে পশ্চিমের জেলাগুলোতে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মিনিমাম টেম্পারেচার চলে আসতে পারে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি যে জায়গাগুলো রয়েছে, যেরকম মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, সেই সাথে হুগলি কিছুটা, অন্যদিকে বাঁকুড়ার কিছু কিছু জায়গা এবং এর পার্শ্ববর্তী যে জায়গাগুলো রয়েছে, এখানে কিন্তু নভেম্বরের 18 তারিখ থেকে 21 তারিখের মধ্যে একটা বেশ ভালো রকমের ঠান্ডার স্পেল কিন্তু অনুভূত হতে পারে এবং এই সময় এই জেলাগুলোর তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করার সম্ভাবনা থাকছে। সমুদ্র তীরবর্তী জেলাগুলোতে স্বাভাবিকভাবেই তাপমাত্রা একটু বেশি থাকতে পারে এই সময়, মোটামুটি 15 থেকে 16 বা 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এই এলাকাগুলোতেও তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। তবে এই সময়টাতে অর্থাৎ 17 বা 18 তারিখ থেকে শুরু করে 21 বা 22 তারিখের মধ্যে এখানেও কোথাও কোথাও 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করতে পারে। অর্থাৎ ওভারঅল 17 বা 18 নভেম্বর থেকে শুরু করে 21 বা 22 নভেম্বরের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতে 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা অত্যন্ত বেশি, যা এখনকার তুলনায় মোটামুটি 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার ভালো রকমের সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ আগামী 1 সপ্তাহ পরে মানে আর মাঝে 7টা দিন পেরিয়ে গেলে কিন্তু শীতের যে ছোঁয়া বা শীতের যে কামড় সেটা বেশ খানিকটা জোরালো হবে বলেই মনে করছি। উত্তরবঙ্গের মালদা, 2 দিনাজপুরও যথেষ্ট প্রভাব পড়বে, পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোতেও সেই সময় বেশ খানিকটা ভালো ঠান্ডা অনুভূত হওয়ার সম্ভাবনা। রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বেশিরভাগ জায়গাতেই কিন্তু 1 সপ্তাহ পরে তাপমাত্রার যথেষ্ট পতন পরিলক্ষিত হবে এবং এখানেও কিন্তু শীতের কামড় বেশ খানিকটা জোরালো হবে বলেই মনে করছি। ত্রিপুরাতেও বেশ খানিকটা প্রভাব পড়ার সম্ভাবনা তৈরি হতে পারে। এর পরবর্তীতে আবার কিন্তু বঙ্গোপসাগরে একটা ঝামেলা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, শীতের পথে একটা বাধা আসতে পারে। নভেম্বরের 22 বা 23 তারিখ থেকে শুরু করে সুমাত্রার বান্দাজ উপকূলের দিক থেকে একটা ওয়েদার সিস্টেম ধীরে ধীরে পূর্ব থেকে পশ্চিমের দিকে এগোতে থাকার সম্ভাবনা রয়েছে এবং আমি যেটা অনুমান করছিলাম সেই মতো ইতিমধ্যে গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম অর্থাৎ মার্কিন যে ওয়েদার মডেল রয়েছে তাদের তরফ থেকে কিন্তু এরকমই সংকেত মিলতে শুরু করেছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ঘূর্ণিঝড়ের চেহারা কিন্তু নিচ্ছে এবং ওয়েদার সিস্টেমটা শ্রীলঙ্কা এবং অ্যাডজয়নিং তামিলনাড়ুর দিকে টার্গেট করে এগোনোর সাথে সাথে তার পরবর্তীতে কার্ভ করার একটা পরিস্থিতি কিন্তু থাকছে, অর্থাৎ উত্তর এবং উত্তর পূর্ব দিকে কার্ভ করার মতো পরিস্থিতি থাকবে। তবে সেই সময় সাগরের বিস্তীর্ণ এলাকার সাথে সাথে স্থলভাগের উপরেও কিন্তু
এই সামুদ্রিক হাওয়ার যথেষ্ট প্রভাব পড়ার সম্ভাবনা। ফলে শীতের যে একটা ছন্দ আগামী কয়েকটা দিনের মধ্যে একটু একটু করে তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, সেটাতে কিন্তু বাধা আসার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে এই সমস্ত বাধা বিপত্তি কেটে যাওয়ার পর নভেম্বরের একেবারে শেষ দিক অথবা ডিসেম্বরের শুরু থেকে কিন্তু শীতের যে ছন্দ সেটা আবারও কিন্তু তাল মিলিয়ে চলতে শুরু করবে, এরকমটাই কিন্তু মনে হচ্ছে। এই পশ্চিমী ঝঞ্ঝা অর্থাৎ যেটা এগোচ্ছে পাহাড়ের দিকে, 16 তারিখের পর নতুন করে 22 বা 23 তারিখ নাগাদ পাহাড়ে পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে। তার পরবর্তীতে আবারও নভেম্বরের শেষ দিকে পাহাড়ে পশ্চিমী ঝঞ্ঝা এসে তুষারপাত দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে এই বছরে একটা ট্রেন্ড কিন্তু নজরে আসছে যে একটা পশ্চিমী ঝঞ্ঝার সাথে আরেকটা পশ্চিমী ঝঞ্ঝার কিন্তু বেশ খানিকটা ব্যবধান রয়েছে। এটা কিন্তু একটা খুব ভালো লক্ষণ। ঘন ঘন পশ্চিমী ঝঞ্ঝা আসলে কি হয়, কন্টিনিউয়াসলি ঘূর্ণাবর্তটি উত্তর ভারত অথবা উত্তর পাকিস্তান এবং পার্শ্ববর্তী এলাকার উপরে থেকেই যায়। ঘূর্ণাবর্ত থেকে গেলে কি হয়, উত্তরে হাওয়া অর্থাৎ যেটা পাহাড়ের দিক থেকে নামছে ঠান্ডা হাওয়া, সেটা এখানেই কেন্দ্রীভূত হয়ে থাকে, সমতলের দিকে সেটা নামতে পারে না। তাই সমতলে কিন্তু সেভাবে শীত অনুভূত হয় না যেটা পাহাড়ে সেই সময় অনুভূত হয়। কিন্তু দুটো পশ্চিমী ঝঞ্ঝার মাঝে যথেষ্ট ব্যবধান থাকলে কি হয়, একটা পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার পর ঠান্ডা হাওয়া নেমে আসতে থাকে এবং সমতলের দিকে সেটা বয়ে যায় এবং গ্রাম বাংলার সাধারণ মানুষের ভিতরে কিন্তু কাঁপুনি ধরিয়ে দেয়। আপাতত নভেম্বরের মোটামুটি 23 বা 24 তারিখ পর্যন্ত, আরও একটা দুটো দিন বাড়িয়ে দিলাম এর আগের পূর্বাভাসের তুলনায়, নভেম্বরের 23 বা 24 তারিখ পর্যন্ত বিহার থেকে শুরু করে ঝাড়খণ্ড, উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরা, আসাম থেকে শুরু করে মেঘালয়, এই এলাকার বেশিরভাগ জায়গা জুড়ে এবং বলা বাহুল্য প্রায় সর্বত্রই বৃষ্টির কোনো রকম সম্ভাবনা কিন্তু সেভাবে নজরে আসছে না। শুধুমাত্র যে ওয়েদার সিস্টেমটা এখন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে তার কারণে যেটুকু মেঘের আনাগোনা উপকূলবর্তী ওড়িশা এবং উপকূলবর্তী গাঙ্গেয় দক্ষিণবঙ্গে রয়েছে, তার প্রভাবে কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, কিন্তু এখানে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম বলেই মনে হচ্ছে। তো আপাতত এই মেঘের কল্যাণে কি হতে পারে, যেহেতু ট্রপোস্ফিয়ারের বিভিন্ন স্তরে কিন্তু উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হাওয়া ঢুকছে, তাই এই যে অতিরিক্ত মেঘ বা জলীয় বাষ্প উপকূলবর্তী এলাকায় প্রবেশ করেছে, এর কারণে আগামী 72 ঘন্টায় কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ওড়িশার বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু জায়গাতে ভোরে বা সকালের দিকে ঘন কুয়াশার দেখা কিন্তু মিলতে পারে। ফলে গাড়ি চালক থেকে শুরু করে ট্রেন চালক এবং সেই সাথে বিমান চালকদের কিন্তু যথেষ্ট সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। নতুন আঙ্গিকে ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অতি অবশ্যই লিখে জানাবেন। সেই সাথে আপনার প্রশ্ন, গুরুত্বপূর্ণ মতামত চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে কোনোভাবে ভুলবেন না। ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।